ওয়েলকাম এভরিওয়ান টু দি ইলেকট্রিকা। আগের দিনকে আমরা এসি সার্কিটের প্রথম লেকচারে আমাদের বেসিক ইলেকট্রিক্যাল থেকে কিছু কনসেপ্ট দেখেছিলাম এবং সেইখানে আমরা প্রত্যেকটা সার্কিটের ক্ষেত্রে যদি আমরা একটা সাইনোসয়েডাল এক্সাইটেশন দিই সার্কিটটায়, তো সেই ক্ষেত্রে রেসপন্সটা কী হয় সেটা একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে এবং আরএল, আরসি ও আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তার পাশাপাশি পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ট্রায়াঙ্গেল এইগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে থেকে মানে সেকেন্ড লেকচার থেকে আমরা কমপ্লেক্স অ্যালজেব্রা স্টার্ট করব, কিন্তু আমি যেটা ভাবলাম সেইটা হচ্ছে যে কমপ্লেক্স প্রবলেমে যাওয়ার আগে যেটা বেসিক, যেটা সিম্পল কিছু প্রবলেম আমাদের দেখা উচিত, যাতে করে কমপ্লেক্স অ্যালজেব্রা দিয়ে প্রবলেম সলভ করার সময় সেটাকে ট্যাকেল করতে আমাদের কোনো অসুবিধা না থাকে। তো আজকে আমরা শুরু করছি এসি সার্কিটের লেকচার 2, বেসিক প্রবলেমস। আচ্ছা, একটা সাইনোসয়েডাল এক্সাইটেশন বা সাইনোসয়েডাল ভোল্টেজের ক্ষেত্রে আমরা জানি যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এসি সিগন্যালকে, যদি কোনো এসি সিগন্যাল হয়, ঠিক আছে, তখন তাকে সবসময় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে আমরা স্মল লেটার দিয়ে লিখি। তো যদি একটা এসি ভোল্টেজ এরকম হয় সাইনোসয়েডাল, সেইটাকে আমরা কিভাবে লিখি না, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা হয় ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, যেখানে ওমেগা টিটা হচ্ছে ফেজ পার্ট আর ভিএমটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট বা ম্যাক্সিমাম ভ্যালু। তো পিক ভ্যালুটা হচ্ছে ভিএম ভোল্টস, এইখানে ইউনিটটা কিন্তু ভোল্টস। ওকে। আচ্ছা, এইবার এর পাশাপাশি যেহেতু এসি সিগন্যাল সবসময় ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যদি আমরা দেখি, এটা সবসময় চেঞ্জ হচ্ছে, কখনো জিরো, কখনো ম্যাক্সিমাম, কখনো আবার জিরো, ঠিক আছে, কখনো নেগেটিভ ম্যাক্সিমাম। তো দিস ইজ চেঞ্জিং, অল্টারনেটিভ। তো সেই কারণে এইটাকে আমরা একটা স্টেডি ডিসি কারেন্ট হিসেবে যদি কল্পনা করে নিই, তাহলে এই ভ্যালুটা হয়ে যায় আরএমএস ভ্যালু, যেটাকে আমরা বলি রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে কি? রুট মিন স্কোয়ার মানে হচ্ছে যে আমরা এই অল্টারনেটিং কারেন্টের বদলে এর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, একই পরিমাণে হিট জেনারেট করতে পারে এরকম একটা ডিসি কারেন্টকে যদি আমরা ধরে নিই, সেইটাকেই আমরা বলি ওই এসি কোয়ান্টিটিটার আরএমএস ভ্যালু। এবং সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে আরএমএস ভ্যালু হয় পিক ভ্যালু ডিভাইডেড বাই রুট টু। তো এই ক্ষেত্রে হবে ভিএম বাই রুট টু। এটা যদি কারেন্ট হতো, যে সামথিং লাইক আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি, তো সেই ক্ষেত্রে আমার আরএমএস ভ্যালুটা হতো, আমার আইআরএমএস হতো আইএম বাই রুট টু অ্যাম্পিয়ার্স। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার বেসিক কনসেপ্ট। এইবার এইখানে আরও কিছু কিছু জিনিস দেখার রয়েছে, সেইগুলো হচ্ছে যে এই যে আমার পিরিয়ডিক ওয়েভ ফর্মটা, তো এইটার যে একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন যেটা বারবার রিপিট হচ্ছে, সেই স্ট্যান্ডার্ড যে ওয়েভ ফর্মটা, সেইটাকে আমরা বলি একটা ফুল সাইকেল। এবং সেইটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, 0 থেকে 180 ডিগ্রিতে, ওকে, অ্যান্ড দিস ইজ 360 ডিগ্রি। তো এই যে এর যে দুটো হাফ, যেটা আমার অল্টারনেটিং, মানে যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তো এই দুটো হাফকে, পজিটিভ হাফটাকে বলে পজিটিভ হাফ সাইকেল অ্যান্ড নেগেটিভ হাফটাকে বলে নেগেটিভ হাফ সাইকেল। এবং এই পুরো সাইকেলটা, একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করার জন্য সিগন্যালটা যে টাইমটা নেয়, সেটাকেই আমরা বলি পিরিয়ডিক টাইম বা টাইম পিরিয়ড। এর ইউনিট হয় সেকেন্ড। দেখো যে টাইম অ্যাক্সিসে যতটা টাইম নিয়েছে একটা কমপ্লিট সাইকেল কমপ্লিট করার জন্য, ওকে, দ্যাট ইজ টি। এটাই হচ্ছে গিয়ে এই এসি সিগন্যালটার টাইম পিরিয়ড। আচ্ছা, এবং 1 সেকেন্ডে এইরকম যতগুলো সাইকেল এই সিগন্যালটা কমপ্লিট করবে বা ট্রাভেল করবে, সেই নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ডকেই আমরা বলি হচ্ছে গিয়ে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি। সেটাকে ডিনোট করি এফ দিয়ে, তার ইউনিট হয় সাইকেলস পার সেকেন্ড বা চলিত ইউনিট হচ্ছে হার্স। ওকে, অ্যান্ড এই সিগন্যালটার যেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে অ্যাঙ্গেল পার ইউনিট টাইম, ঠিক আছে, সেইটাকেই আমরা বলি ওমেগা, যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
এবং রিলেশনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, এবং এর ইউনিট হচ্ছে অ্যাঙ্গেল পার টাইম, অ্যাঙ্গেল বাই টাইম, সেইটা হচ্ছে আমার রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার যদি আমরা রিলেশনগুলো দেখে নিই, রিলেশনটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আর টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে ইনভার্স। মানে কি, আমরা যদি টাইম পিরিয়ডটা জানি যে একটা সাইকেল কমপ্লিট করতে ওর কত সেকেন্ড সময় লাগছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারবো এই রিলেশন থেকে, যে এফ ইকুয়ালস টু 1/t। কেন এই রিলেশনটা? তার কারণ আমরা জানি যে টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করতে ওর কতটা টাইম লাগে, তাই তো? তো যদি একটা সাইকেল কমপ্লিট করতে ওর টি সেকেন্ড টাইম লাগে, সেইখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ড সময়ে ও কতগুলো সাইকেল কমপ্লিট করে, ঠিক আছে? তো টি সেকেন্ড সময়ে ও যদি একটা সাইকেল কমপ্লিট করে, ওকে, তো 1 সেকেন্ড সময়ে ও কতগুলো সাইকেল কমপ্লিট করবে? 1/t সাইকেলস, ঠিক আছে? তো দ্যাট ইজ দি ফ্রিকোয়েন্সি, যে 1 সেকেন্ড সময় ও কতগুলো সাইকেল কমপ্লিট করছে। সো ফ্রিকোয়েন্সি ইজ 1/t। সিমিলারলি আমরা যদি জানি যে 1 সেকেন্ড সময়ে ও ধরে নিলাম এফ সংখ্যক সাইকেল কমপ্লিট করছে, ঠিক আছে? তাহলে ওর একটা সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগবে? না, এফ সাইকেল কমপ্লিট করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে সময় লাগবে 1/f সেকেন্ড, সেটাই আমার টাইম পিরিয়ড। তাই টি ইকুয়ালস টু 1/f সেকেন্ড। এইভাবে আমরা যদি যে কোনো একটা জানি, যে আইদার যদি আমরা টাইম পিরিয়ড জানি বা আইদার যদি আমরা ফ্রিকোয়েন্সি জানি, তাহলে অন্যটা আমরা সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো। আচ্ছা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটা কিনা আমরা ডিনোট করি ওমেগা দিয়ে, সেই জিনিসটা কি না, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাই টাইম, ঠিক আছে? একটা সাইকেল মানে কতটা অ্যাঙ্গেল? মানে একটা ফুল সাইকেল মানে 360 ডিগ্রি, বা সার্কেলের ক্ষেত্রে আমরা জানি যে একটা সার্কেলের পুরোটা যদি আমরা ট্রাভেল করি, তো সেইটা হয়, অ্যাঙ্গেলটা হয় 2 পাই রেডিয়ান, ওকে, ফর ওয়ান সাইকেল। তো সেই ক্ষেত্রে ফর এফ সাইকেল আমার কতটা অ্যাঙ্গেল কভার করবে? ফর এফ সাইকেল আমার ও 2 পাই এফ অ্যাঙ্গেল কভার করবে। এবং যদি আহ, আমরা ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে সাইকেলস পার সেকেন্ড। তো এফ, কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফ হওয়া মানে সে 1 সেকেন্ড সময় আমার এফ খানা সাইকেল কমপ্লিট করে, ঠিক আছে? তো তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা, সেইটা কি হবে না, এক একবার ঘুরলে হচ্ছে 2 পাই, ঠিক আছে? তো 1 সেকেন্ড সময়ে কতবার ঘুরছে? এফ বার। তাহলে এফ বার ঘুরলে হচ্ছে 2 পাই এফ। তাহলে 1 সেকেন্ড সময় ও অ্যাঙ্গেল ট্রাভেল করছে 2 পাই এফ রেডিয়ান, ওকে, এবং টাইম নিচ্ছে 1 সেকেন্ড। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 পাই এফ/1 সেকেন্ড, দ্যাট ইজ 2 পাই এফ, সরি, 2 পাই এফ রেডিয়ান বাই 1 সেকেন্ড, দ্যাট ইজ 2 পাই এফ রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফ্রিকোয়েন্সি রিলেশন। ওকে, আচ্ছা, এইবার ধরে নিচ্ছি যে এমন একটা এসি সিগন্যাল রয়েছে, যেটা কিনা এই 1 সেকেন্ড টাইমে আমার, দেখো কটা, একটা, দুটো, তিনটে, তিনটে ফুল সাইকেল কমপ্লিট করছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? না, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কটা সাইকেল কমপ্লিট করেছে? তিনটে। তাহলে এই এসি সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 3 সাইকেলস পার সেকেন্ড, বা 3 হার্টজ। সিমিলারলি টাইম পিরিয়ড কি হবে? না, আমরা জানি যে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে টি ইকুয়ালস টু 1/f, ঠিক আছে? তো তাহলে আমার টাইম পিরিয়ড হবে 1/3 সেকেন্ড, যে 1 সেকেন্ডে তিনটে সাইকেল কমপ্লিট করছে, তাই তো? তাহলে একটা সাইকেল কমপ্লিট করতে টাইম নেবে 1/3 সেকেন্ড। আচ্ছা, এইবার তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কত হবে? না, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হবে 2 পাই ইন্টু এফ, যেটা হচ্ছে 2 পাই ইন্টু 3, মানে 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো এইটা হচ্ছে রিলেশন। এইগুলো কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে। আচ্ছা,
এইবার আমাদের যেটা স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি, আমাদের বাড়িতে যে এসি সাপ্লাইটা আসে তার যে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি সেইটা হচ্ছে 50 হার্টজ, এবং ভোল্টেজটা আমার হচ্ছে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 230 ভোল্ট এবং 3 ফেজ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমার 415 ভোল্ট। তো এই ক্ষেত্রে ফর দিস 50 হার্টজ সাপ্লাই আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা কত হবে? না আমরা জানি যে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে 2। আচ্ছা, পাই এর ভ্যালু হচ্ছে 3.14, ঠিক আছে, বাকিটা আর লিখলাম না, ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, তো 50। এইবার দেখো এটা ক্যালকুলেট করার সহজ মেথড হচ্ছে 2 আর 50 এই দুটো গুণ করলে হয় 100। ওকে, আর 3.14, তো এইটাকে আমরা লিখতে পারি 314 বাই দশমিক তুলে দিলে 100। তো 100 ক্যান্সেল হয়ে যাবে এবং দ্যাট ইজ 314 রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এইটা অঙ্কে অনেক সময় কাজে লাগে যে আমাকে ফ্রিকোয়েন্সিটা বলে দেওয়া থাকে, আমাকে ওমেগাটা বের করতে লাগে, তাই সময় নষ্ট না করে এটা এইভাবে ক্যালকুলেশনটা হয়। তোমরা মনে রেখে দেবে যে 50 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য ওমেগা হয় 314 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এইবার এসি সার্কিটের ক্ষেত্রে আমার প্যারামিটারগুলো কি হয় এগুলো আমরা লেকচার 1-এ দেখেছি, যে আমার রেজিস্ট্যান্স হয় হচ্ছে কি আর ওহমস, এবং রিঅ্যাকট্যান্স যেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি এক্স ওহমস। তো সেই ক্ষেত্রে দু ধরনের রিঅ্যাকট্যান্স হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা হচ্ছে এক্স এল, এল ফর ইন্ডাক্টর, অ্যান্ড আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যেটা হচ্ছে এক্স সি, সি ফর ক্যাপাসিটর। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা হয় এল ইন্টু ওমেগা ওহমস, অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা হয় 1/c ওমেগা ওহমস। এইগুলো কি করে এসেছে সেইটা কিন্তু তোমরা সবাই বেসিক ইলেকট্রিক্যালে দেখেছো। যদি এইটা রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে লিখবে, সময় পেলে আমি আর এল সি এগুলোর ইন্ডিভিজুয়াল একটা ডিটেলে ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, এইবার সার্কিটটার টোটাল যে রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি ইম্পিডেন্স, এসি সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্সটাকে আমরা বলি ইম্পিডেন্স, এটাকে ডিনোট করা হয় জেড দিয়ে এবং ইউনিট হয় ওহম। তো সেইটা কি হয় না পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স ইকুয়ালস টু আর রেজিস্ট্যান্স, জেড ইকুয়ালস টু আর ওহম। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ এল ওমেগা ওহম। ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দ্যাট ইজ 1/c ওমেগা ওহম। এবং যদি সিরিজ সার্কিট হয়, আরএল সিরিজ সার্কিটে এইটা হয় তার এক্সপ্রেশন, আরসি সিরিজ সার্কিটে এইটা হয় তার এক্সপ্রেশন। এবং যদি আরএলসি হয় তখন এটা আমাদের দেখতে হয় যে কোনটা ডমিনেটিং, ইন্ডাকটেন্সটা ডমিনেটিং না ক্যাপাসিটেন্সটা ডমিনেটিং। সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্সটা বের করি, ডিফারেন্সটা যাই হোক, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বড় হোক বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বড় হোক, সাইনটা ম্যাটার করে না, কারণ স্কোয়ার করে দিলে আমার ভ্যালুটা পজিটিভই হয়ে যাবে। তো এইটা হচ্ছে সেই ক্ষেত্রে ইকুয়েশন। সবসময় এটা মাথায় রাখবে যে ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স তিনটের ইউনিট কিন্তু সেম, দ্যাট ইজ ওহম। ওকে, কারণ এইগুলো সবই কারেন্টকে অপোজ করে। আচ্ছা, এইবার আজকে আমাদের যেটা মেইন এজেন্ডা সেটা হচ্ছে কিছু সিম্পল প্রবলেম দেখা। তো একটা সিম্পল প্রবলেম আমি দেখছি যে যেটা বলছে প্রবলেম 1, কি বলছে না এ সার্কিট কনসিস্ট অফ এ পিওর রেজিস্ট্যান্স অফ 50 ওহম and is connected across an AC supply, যেটা কিনা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা বলে দিয়েছে V ইকুয়ালস টু 250 সাইন 314 টি, 314 টি, এবং ক্যালকুলেট করতে বলেছে কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স, পাওয়ার কনজিউমড বাই রেজিস্ট্যান্স অ্যান্ড এক্সপ্রেশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রবলেম। তো এইটাকে আমরা কি করে ট্যাকেল করব এসো দেখা যাক। দেখো, প্রথম যেটা আমাদের বুঝতে হবে সেইটা হচ্ছে এটা হচ্ছে একটা পিওরলি রেজিস্টিভ সার্কিট। তাহলে ছবিটা আমার কিরকম হবে, ছবিটা আমার হবে এরকম, এবং এর অ্যাক্রসে আমরা একটা সাইনোসয়েডাল এক্সাইটেশন দিয়েছি। আচ্ছা, এই যে আমরা এক্সাইটেশনটা এর মাঝখানে আমরা যেই টাইপের ওয়েভ ফর্মটা আঁকি সেইটা হচ্ছে ওয়েভ ফর্মের নেচার। তো যেহেতু সাইনোসয়েডাল তাই আমি এখানে এরকম সাইন আঁকবো। যদি এটা স্কোয়ার ওয়েভ হতো তাহলে আমি এরকম স্কোয়ার ওয়েভ আঁকতাম। ওকে, আচ্ছা, তো এর আমার এইটা হচ্ছে আমার সার্কিট প্রবলেম, যেখানে এইটা হচ্ছে আর আর এইটা হচ্ছে ভি ইকুয়ালস টু কি বলেছে না 250 সাইন 314 টি, 250
সাইন 340 টি, এটা আমার ভোল্টেজের ইকুয়েশন, এবং রেজিস্ট্যান্স আমাকে বলে দিয়েছে কত, 50 ওহম। আচ্ছা, এইবার অঙ্ক পরীক্ষায় করার নিয়ম হচ্ছে যে তোমাকে অঙ্কটাকে কম্প্রিহেন্সিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে সব কিছু মানে এইগুলো হচ্ছে স্টেপ, ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু স্টেপের উপর নাম্বার রয়েছে। তো তোমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুমি যদি দেখাও, সেই ক্ষেত্রে যদি অ্যান্সারে একটু ক্যালকুলেশনের মিস্টেক থাকে বা কোথাও গিয়ে কিছু ভুল হয়, তখন কিন্তু পূর্ববর্তী স্টেপগুলোর জন্য তোমরা নাম্বার পাবে। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় নিয়ম হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক করার জন্য আমাকে কি দেওয়া রয়েছে সেইটা আমাকে জানতে হবে, এবং আমাকে কি বের করতে হবে সেইটা আমাকে জানতে হবে। ঠিক আছে? তো আমাদের কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলছি গিভেন ডেটা, গিভেন ডাটা। আমার গিভেন ডাটাটা কি না, রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু আমরা জানি 50 ওহম, তাই তো? প্রশ্ন বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে না, আমার এসি সাপ্লাইটা বলে দিয়েছে, যে সাপ্লাইটা হচ্ছে ভি ইকুয়ালস টু 250 সাইন 314 টি, যে আমার এসি সাপ্লাইটা হচ্ছে ভি ইকুয়ালস টু 250 সাইন 314 টি ভোল্টস। ওকে, আচ্ছা, তাহলে এইবার এক একটা করে আমরা বের করব। কি প্রথমেই কি চেয়েছে না, কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যে এই যে কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স আর এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট, তোমরা বলবে যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট মানে কি, আই ইকুয়ালস টু আইএম সাইন ওমেগা টি। তো এইটাই তো আমার কারেন্ট হলো, তাহলে আবার আলাদা করে কারেন্ট এরকম করে জিজ্ঞেস করার তাৎপর্য কি না, কনসেপ্ট হচ্ছে এইটা, যে যদি কোথাও স্পেসিফাই করে বলে দেওয়া না থাকে যে কারেন্টটা কি কারেন্ট, কারেন্টটা অ্যাভারেজ কারেন্ট, কারেন্টটা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, না কারেন্টটা আমার পালসের আরএমএস কারেন্ট কি, তো এই টাইপটা যদি আমার না বলে দেওয়া থাকে, তখন স্ট্যান্ডার্ড সবসময় ধরে নেবে যে সেইটা কিন্তু আমার আরএমএস কারেন্ট বলতে চেয়েছে। ঠিক আছে? তো এইখানে যে কারেন্টটা আমার দিয়ে চেয়েছে সেইটা হচ্ছে, যেহেতু কিছু বলা নেই যে এটা পিক কারেন্ট না আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট না এভারেজ কারেন্ট, তাই এটা আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে আমার আরএমএস কারেন্ট। তো আরএমএস কারেন্ট তোমরা জানো যে আইআরএমএস কি হয়, আইআরএমএস হয় আমার আইএম বাই রুট টু। ঠিক আছে? তো সেইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমেই রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কি হবে না, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট ইকুয়ালস টু, তোমরা জানো ওহমস ল অনুযায়ী আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এই ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট হবে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজটা আমাকে বলেছে 250 সাইন 314 টি, তো সেইটা এখানে যদি আমরা বসিয়ে দিই, ডিভাইডেড বাই আর হচ্ছে আমার 50 ওহম। ওকে, তো সেই ক্ষেত্রে আমার কারেন্টটা কি বেরোচ্ছে, তাহলে আই ইকুয়ালস টু আমার 50 দিয়ে এখানে যদি ক্যান্সেল করি, তাহলে এটা হচ্ছে 5 সাইন 314 টি। ওকে, আচ্ছা, এই দেখো এইখানে কি বলেছে, ওমেগাটা হচ্ছে 314, তার মানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু 50 হার্জ। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো এইটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন। ওকে, তো আমরা অ্যান্সার লিখতে পারি যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আই ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার 5 সাইন 314 টি অ্যাম্পিয়ার। ওকে, এখানে সব হচ্ছে অ্যাম্পস। আচ্ছা,
এইবার তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল, এটা হচ্ছে আমার 3-এর অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের দুটো জিনিস আর বের করা বাকি রয়েছে। কি? আরএমএস কারেন্ট। ঠিক আছে, কারেন্ট থ্রু রেজিস্টার যেটা, তো সেইটা কিভাবে বের করতে পারি? এইটা বের করার জন্য আমরা জানি যে এইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে পিক ভ্যালু অফ কারেন্ট হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার আরএমএস ভ্যালুটা হবে কারেন্ট থ্রু রেজিস্ট্যান্স, যেটা কিনা আই আরএমএস ইকুয়ালস টু, আমরা জানি আইএম বাই √2। ঠিক আছে, তো এইখানে আইএমটা হচ্ছে হাইট। ঠিক আছে, তো যেটা হচ্ছে পিক, তো এখানে এটা হবে 5/√2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমার একের অ্যান্সার। আচ্ছা, আর কি জানতে চেয়েছে? না, পাওয়ার কনজিউমড বাই রেজিস্ট্যান্স। আমরা জানি পাওয়ার কনজাম্পশনটা কি হয়, না এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার হয় পাওয়ার কনজিউমড বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভিআই কস ফাই, যেখানে এই কস ফাইটা হচ্ছে ওয়্যার ভি আর আই হচ্ছে আরএমএস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, আর কস ফাইটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। where ভি অ্যান্ড আই, এখানে একটা আর লিখে দাও, আর আরএমএস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, অ্যান্ড cos phi equals to পাওয়ার ফ্যাক্টর। তো এই ইকুয়েশন অনুযায়ী তাহলে আমার আরএমএস ভোল্টেজ আর আরএমএস কারেন্টটা চাই। আচ্ছা, এইখানে আমাকে বলে দিয়েছিল যে ভি ইকুয়ালস টু এইটা, তাহলে আমার এই ইকুয়েশন থেকে আরএমএস ভোল্টেজটা কি হবে, না ভি আরএমএস ইকুয়ালস টু আমার হবে 250/√2। সো পাওয়ার পাওয়ার equals to V RMS into I RMS। আচ্ছা, এখানে cos phi equals to 1 in purely resistive circuit। ঠিক আছে, তো তাহলে আমার এটা কি হবে, না 250/√2 ইন্টু IRMS হচ্ছে 5/√2, ইউনিট হবে কিন্তু ওয়াটস। ঠিক আছে, তো সেইটা হবে নিচে √2 হয়ে যাবে 2, আর উপরে হয়ে যাবে 0.512। ওকে, তাহলে এটা আমার ডিভিশন করলে হচ্ছে গিয়ে 625। ওকে, 625 ওয়াটস, এটা হচ্ছে আমার দুয়ের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যদি নেক্সট প্রবলেমটা দেখি, সেইটাই কি বলছে, না এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ এখানে তোমরা অনেকগুলো কনসেপ্ট শিখতে পারবে। কি বলছে, না an iron core choke coil takes 5 amperes when connected to 20 volt DC supply and takes 5 ampere at 100 volt AC and consumes 250 watt। এইবার প্রথমে প্রবলেমে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে আইডেন্টিফাই করব, সেই সেইগুলো কি, না এই যে চোক কয়েল, তো চোক কয়েল জিনিসটা কি? চোক কয়েল মানে হচ্ছে এটা একটা কয়েল। ওকে, কয়েল মানে কি, এটা একটা ইন্ডাক্টর।
তাই তো? কয়েল মানেই এটার একটা ইন্ডাকটেন্স রয়েছে, এটা একটা ইন্ডাক্টর। অ্যান্ড প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা কন্ডাক্টরেরই একটা রেজিস্ট্যান্স থাকে। কোনো আইডিয়াল কন্ডাক্টর বলে কিছু হয় না বা আইডিয়াল ইন্ডাক্টর বলে কিছু হয় না। তো সেই ক্ষেত্রে এই চোখ কয়েলটার কিন্তু একটা রেজিস্ট্যান্সও থাকবে। তার মানে এই চোখ কয়েলটা হচ্ছে, এটাকে আমরা এরকম কল্পনা করতে পারি যে এইটা হচ্ছে, এর একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং তার সাথে সাথে এর একটা ইন্ডাকটেন্স রয়েছে। তাহলে এইটাকে আমরা একটা পিওর রেজিস্ট্যান্স, একটা পিওর ইন্ডাকটেন্সের সিরিজ হিসেবে ইমাজিন করতে পারি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার চোখ কয়েল। ওকে, দিস ইজ বেসিক্যালি এ ইন্ডাক্টর। ঠিক আছে, যেটার একটা রেজিস্ট্যান্সও রয়েছে। আচ্ছা, এইবার আমাকে জানতে চেয়েছে পাওয়ার ফ্যাক্টর অফ দি সার্কিট আর আয়রন লস। তো এই জিনিসগুলো কি? পাওয়ার ফ্যাক্টরটা তো তোমরা জানো। আচ্ছা, আয়রন লস জিনিসটা কি? একটা সার্কিটে টোটাল যে লস হয় না, ঠিক আছে, ধরে নাও একটা সার্কিটে আমার টোটাল লস হচ্ছে গিয়ে টোটাল লস, ঠিক আছে? এই টোটাল লসটা দুটো ভাগে হয়। একটা হচ্ছে কারেন্টের জন্য, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর তো কোনো এনার্জি লস করে না, পিওরলি যদি পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর করে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স। ঠিক আছে? তো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, তখন যেটা আমরা পাওয়ার ডেসিপেটেড হয়, দ্যাট ইজ আই স্কোয়ার আর। এইটাকে আমরা বলি, যেহেতু এটা মানে কন্ডাক্টরের জন্য লস হচ্ছে, তাই এটাকে আমরা বলি কপার লস। কারণ কন্ডাক্টর জেনারেলি কপারের তৈরি হয়, তাই এটা জেনারেলাইজড হয়ে গেছে যে যে কোনো কন্ডাক্টর, ইভেন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও যদি আমার আই স্কোয়ার আর লস হয়, এই আই স্কোয়ার আর হিট লসটাকে, এটাকে আমরা বলি কপার লস। ঠিক আছে? কপার লস। এইবার এসি সার্কিটে বা যেখানেই অল্টারনেটিং কারেন্ট থাকে, সেইখানে কপার লসের পাশাপাশি ডিউ টু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, সেইখানে আমার একটা আমি ভুল বললাম, সরি, ডিউ টু ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, আমার সেইখানে একটা আমার লস হয়। ঠিক আছে? যেটাকে আমরা বলি ম্যাগনেটিক লস। ঠিক আছে? যে আমার ইন্ডাক্টরের মধ্যে যখন ওইগুলো চার্জ হয়, তখন সেইখানে একটা পাওয়ার ওখানে লস হয়। ঠিক আছে? তোমরা এগুলো আরো পড়বে, হিস্টেরিসিস লস, এডি কারেন্ট লস। ঠিক আছে? যে যখনই কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে এই চেঞ্জিং ফ্লাক্স বা অল্টারনেটিং ফ্লাক্স যখন লিঙ্ক করে, তখন সেইখানে দুটো লস হয়, যেগুলো হচ্ছে আমার হিস্টেরিসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস। এটা কিন্তু এসিতেই হয়, ডিসিতে এই লসটা হয় না। ওকে, তো এইটাকে আমরা বলি আয়রন লস। কারণ যেহেতু এইটা আয়রন মেটারিয়ালের মধ্যে, যে আমার এসি সার্কিটে যে ইন্ডাক্টরের যে কয়েলটা রয়েছে, তার যে কোরটা রয়েছে, সেইখানে যেহেতু এই লসটা হয়, ঠিক আছে, সফট আয়রন কোর, সফট আয়রন কোর। তো এই কোরের মধ্যে যে লসটা হয়, সেইটাকে আমরা বলি আয়রন লস। ওকে, দ্যাট ইজ হিস্টেরিসিস, হিস্টেরিসিস অ্যান্ড এডি কারেন্ট। ওকে, তো এইটাকে আমরা বলি আয়রন লস। ঠিক আছে? এইটা ইন্ডাক্টরের মধ্যে বা ক্যাপাসিটরের মধ্যে ওটা অন্য হয়, ডাইইলেকট্রিক লস। তো ক্যাপাসিটরটাকে বাদ দাও। তো এসি সার্কিটে এই ইন্ডাকটেন্স মানে অল্টারনেটিং ফ্লাক্সের জন্য এই আয়রন যেটা থাকে না, সেইখানে এই হিস্টেরিসিস লস অ্যান্ড এডি কারেন্ট লস এইটা হয়। এটাকেই আমরা বলি আয়রন লস। ঠিক আছে? এটা ডিটেলে এইটুকু বেসিকটা এটা জেনে রাখো, তাহলেই এখন আপাতত হয়ে যাবে। ওকে, ডিটেলে তোমরা মেশিনে এইগুলো পড়বে। আচ্ছা, এইবার তাহলে আমাকে এই আয়রন লসটাও আমার বের করতে হবে। ওকে, তো দেখি আমরা অঙ্কটাকে কি করে ট্যাকেল করব। তো তার জন্য আমি প্রথমেই লিখে নিচ্ছি যে আমাকে কি কি দেওয়া হয়েছে, আমার গিভেন ডাটাটা কি। তো গিভেন ডাটা কি না, গিভেন ডাটা আমাকে কি বলেছে না, আমি যখন 20 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করছি, তখন আমার কারেন্ট হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার, তাই তো? তো ভি ইকুয়ালস টু, যদি 20 ভোল্ট ডিসি হয়, তখন আমার কারেন্ট আই হয় হচ্ছে গিয়ে
5 অ্যাম্পিয়ার। এগেন ভি ইকুয়ালস টু, যদি আমার কি বলেছে 100 ভোল্ট এসি হয়। আচ্ছা একটা জিনিস, এইখানে এই যে 100 ভোল্ট এসি, এর এইটা কি বলে দিয়েছে যে এই 100 ভোল্টটা পিক ভ্যালু না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, কিছু বলে দেয়নি। তাহলে তার মানে এইটা কি ভ্যালু, এটা আরএমএস ভ্যালু। তো ফর 100 ভোল্ট এসি আমার কারেন্ট কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার, দুটোর ক্ষেত্রেই 5 অ্যাম্পিয়ার। I equals to 5 ampere. Okay, so what will be the power factor of the circuit and iron loss of the circuit? আচ্ছা এক সেকেন্ড আমাকে একটু চেক করে নিতে দাও এই ডেটাটা ঠিক আছে কিনা। ঠিক আছে, মেবি লেখার সময় কিছু ভুল হয়ে যেতে পারে, জাস্ট এ সেকেন্ড। নো ইটস ওকে, ঠিক আছে, এটা 5 অ্যাম্পিয়ার। ওকে, ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা এইবার তাহলে আমাদেরকে এবার কিভাবে আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করব। দেখো পাওয়ার ফ্যাক্টর, আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর মানে কি, রেজিস্ট্যান্স বাই রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স, তাই তো? এটা আমরা দেখেছি আগের দিনকে যে পাওয়ার ফ্যাক্টরের সময় যে পিএফ, যেটা আমার হচ্ছে গিয়ে কস ফাই, দ্যাট ইজ রেজিস্ট্যান্স বাই আমার রিঅ্যাকট্যান্স, রাইট, রেজিস্ট্যান্স বাই রিঅ্যাকট্যান্স, এইটা আমার ইয়ে ছিল ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, যে এইখানে আমার রয়েছে রেজিস্ট্যান্স, এইখানে রয়েছে ইম্পিডেন্স। সো এই অ্যাঙ্গেলটা ফাই, আমরা জানি কস কোসাইন ইকুয়ালস টু আমার কস অফ ফাই হচ্ছে গিয়ে বেস বাই হাইপোটেনিয়াস, মানে আর বাই জেড, রেজিস্ট্যান্স বাই রিঅ্যাকট্যান্স। ওকে, সো এই ক্ষেত্রেও আমাকে কিন্তু সেই অ্যাপ্রোচ থেকে এটাকে ট্যাকেল করতে হবে। দেখো যখন আমার ডিসি আমি অ্যাপ্লাই করছি, তো ডিসির ক্ষেত্রে আমরা কি জানি যে ডিসির ক্ষেত্রে আমার শুধুমাত্র সার্কিটের রেজিস্ট্যান্সটা কাজ করে, ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স আমার কাজ করে। তাহলে দেখো when when 20 volt ডিসি supply is applied, তখন আমার কি হচ্ছে না কারেন্ট হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার is applied across the circuit across the circuit, current is 5 ampere. So resistance R equals to voltage by current equals to 20 by 5 equals to 4 ওহম। এইটা কিন্তু আমার বেরিয়ে গেল সার্কিটটার রেজিস্ট্যান্স। বোঝা গেছে যে ডিসিতে আমার শুধু রেজিস্ট্যান্স থাকে, তাই তখন যদি আমি ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করি তাহলে আমি কিন্তু রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। আচ্ছা এসির ক্ষেত্রে কিন্তু শুধু রেজিস্ট্যান্স থাকে না, রিঅ্যাকট্যান্স এবং আমার রেজিস্ট্যান্স দুটোই থাকে, সেই দুটোকে একসঙ্গে আমরা বলি ইম্পিডেন্স। তাহলে when 100 volt AC is applied, current is 5 ampere. So impedance Z equals to voltage by current, that is 100 divided by 5 equals to 20 ohm. তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে, পাওয়ার ফ্যাক্টর cos phi equals to resistance by impedance, that is 4 by 20, that is 1 by 5, that is equals to 1 by 5 মানে that is 0.2। ওকে, এইটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর।
তাহলে এটা আমার 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আর কি বলেছে না, এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়রন লস। আচ্ছা, আমাকে এখানে কি বলে দিয়েছে, আমাকে এখানে গিভেন ডাটা দিয়েছে একটা, যে আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে 250 ওয়াট। ওকে, সো গিভেনে এটা আমাদের লিখতে হবে যে পাওয়ার কনজাম্পশন ইকুয়ালস টু 250 ওয়াট। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার টোটাল পাওয়ার, ঠিক আছে? তো টোটাল পাওয়ার ইকুয়ালস টু 250 ওয়াট। আচ্ছা, পাওয়ারটা কি কি ভাগে মানে আমরা কনজিউম করি না, টোটাল পাওয়ার ইকুয়ালস টু, আমার এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে কপার লস এবং আয়রন লস। এই কপার লসটা আমরা জানি, কপার লস ইকুয়ালস টু কি হয়, আই স্কোয়ার ইন্টু আর। এখানে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে কি আমার 5 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। তাহলে কপার লস কত হবে, কপার লস হবে 5 এর স্কোয়ার ইন্টু 4, দ্যাট ইজ 25 ইন্টু 4, দ্যাট ইজ 100 ওয়াটস। ওকে, তাহলে আমার আয়রন লস কি হবে, আয়রন লস ইকুয়ালস টু টোটাল পাওয়ার মাইনাস কপার লস, দ্যাট ইজ ইকুয়ালস টু টোটাল পাওয়ার ছিল 250 ওয়াট মাইনাস 100, দ্যাট ইজ 150 ওয়াটস। এটা হচ্ছে আমার আয়রন লস। তো এটা হলো আমার সেকেন্ড অ্যান্সার। ওকে, আশা করছি তোমরা অঙ্ক দুটো বুঝতে পেরেছো। তো এইরকম আরো কিছু অঙ্ক আমি মাঝখানে করাবো, ঠিক আছে, নেক্সট সানডে কমপ্লেক্স অ্যালজেব্রা স্টার্ট করার আগে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং বুঝতে না পারলে কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে।